মিড রেঞ্জে স্যামসাংয়ের নতুন অফারিং হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22। আমরা আজকে ম্যাচ পরে ড্রেস পরছি ব্ল্যাক ব্ল্যাক। যদিও স্যামসাং গ্যালাক্সি F22 এর আরেকটা কালার ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে ব্লু। সো এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে 19,499 টাকা, মানে 19,500 টাকা। এবং এই প্রাইসে বেশ ইন্টারেস্টিং কিছু স্পেসিফিকেশন আমরা এই ফোনটি থেকে পাচ্ছি। ফর এক্সাম্পল, এটার ডিসপ্লেটা হচ্ছে একটা সুপার অ্যামোলেড প্যানেল উইথ 90 হার্জ রিফ্রেশ রেট, এবং এটাতে 6000 mAh এর একটা মনস্টারাস ব্যাটারি ইউজ করা হয়েছে। 6 GB এবং একটা 128 GB হচ্ছে এটা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট। তবে বেশ কয়েকটা জায়গায় প্রাইস কাটও করা হয়েছে, যেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। সো আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে স্যামসাং গ্যালাক্সি F22-তে কোথায় প্রাইস কাট করা হয়েছে। সো প্রথমে আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটাতে যেহেতু 6000 mAh ব্যাটারি আছে, সো আগে থেকে এক্সপেক্ট করতে পারেন এই ফোনটা একটু মোটা এবং ভারী হবে। এবং এটার ওজন স্যামসাং বলছে 103 গ্রাম, আমি ওয়েট করে দেখলাম 104 গ্রাম আসলো, সো কাছাকাছি। এবং হেফটি একটা ওয়েট, সো হাতে নিয়ে আপনি সেটা ফিল করতে পারবেন। যদিও ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, সো খুব একটা বদার আপনাকে করবে না, বাট ফোনটা একটু মোটা একটু হেভি। এত লম্বা ব্যাটারি ব্যাকআপের জন্য এইটুকু স্যাক্রিফাইস করা যায়। পেছনের দিকে এক ধরনের ন্যানো টেক্সচার ইউজ করা হয়েছে, যার ফলে স্ক্র্যাচ কম পড়বে এবং ফিঙ্গারপ্রিন্ট একদমই লাগে না। এটা ম্যাট টাইপের, সো ব্যাক কাভার ইউজ করার ঝামেলাটাও নাই। এবং ক্যামেরা বামটা খুব একটা উঁচু না, অলমোস্ট প্লেন, সো এই জিনিসটা ভালো লেগেছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল। টাচ করলে খুব অল্প ডিলেতে এটা আনলক হচ্ছিল। ডান পাশে ভলিউম রকার্স আছে। উপরের দিকে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেখছি। বাম পাশে আছে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা ডেডিকেটেড স্টোরেজের অপশন পেয়ে যাচ্ছেন। নিচের দিকে 3.5mm অডিও জ্যাকের সাথে আছে প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং সিঙ্গেল বটম ফেসিং স্পিকার, যেটাকে আমি ডিসেন্ট কোয়ালিটির বলবো। এবার চলে আসি ডিসপ্লেতে। সো এই ফোনটিতে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, সাথে 90 হার্জ রিফ্রেশ রেটের কমপ্লিমেন্ট। সো ডিসপ্লের কোয়ালিটি এই জায়গাটাতে অবশ্যই খুবই ভালো, কারণ ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট ছিল, কালারফুল ছিল। সুপার অ্যামোলেড প্যানেলের যত ফ্যাসিলিটি সবই পাচ্ছেন, এবং এটা যে 90 হার্জের স্মুথনেসটা, সেটাও কিন্তু অন্যান্য ফোনের চাইতে অনেক বেটার মনে হয়েছে। বাট এখানে একটা জায়গায় প্রাইস কাট করা হয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন। সো এই ফোনটিতে HD+ রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং 19,500 টাকায় HD+ খুবই বেমানান, মানে শুনতেই খারাপ লাগছে যে 19,000 টাকায় আমি HD+ ডিসপ্লে কিনছি। তবে এখানে একটা জায়গায় আমি এনশিওর করতে পারি, যেহেতু স্যামসাংয়ের প্যানেল এটা অন্যান্য যে চিপ HD+ রেজুলেশনের ডিসপ্লে আছে সেগুলো থেকে অনেক বেটার, কারণ সুপার অ্যামোলেড অবশ্যই IPS থেকে মাচ বেটার ডিসপ্লে, সাথে 90 হার্জ তো থাকছেই। সো এইখানে স্যাক্রিফাইস আপনারা একটা জায়গাতে করছেন রেজুলেশন, তবে অন্য যে অ্যাসপেক্ট আছে ডিসপ্লের সেগুলোতে কিন্তু খুবই ভালো কোয়ালিটি পাচ্ছেন। পাশাপাশি ব্রাইটনেসটাও আমার কাছে এনাফ মনে হয়েছে। সো এইটা অতটাও মেজর মনে হচ্ছে না ইস্যুটা, যতটা মনে হতো যদি চাইনিজ কোনো ব্র্যান্ডের চিপ কোনো ডিসপ্লে হতো। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ডিসপ্লেতে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে এই ইউ শেপের ওয়াটার ড্রপ নচ। 2021-এ এসে এটা দেখতে কিছুটা আমার 2019 সালের মতো লাগে। সো এখানে পাঞ্চহোল বা ক্যামেরা কাটর যদি দেওয়া হতো তাহলে আরেকটু বেশি মডার্ন লাগতো। আর পারফরমেন্সে এটা 6GB র্যাম, 128 GB স্টোরেজ এনাফ হলেও এটাতে যে চিপসেটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G80। এবং এই প্রাইস রেঞ্জের বেশ কয়েকটা ফোনেই কিন্তু স্যামসাং G80 ইউজ করেছে, যেটা নিয়ে আমি কিছুটা কমপ্লেন করেছি। এর রিজন হচ্ছে এই প্রাইস রেঞ্জে এই প্রসেসরটা একটু লো পাওয়ার মনে হয়, কারণ আরও অনেক কম দামি ফোনে আমরা G80 দেখে থাকি। নাও ডোন্ট গেট মি রং, G80 কিন্তু খুব লো পাওয়ার চিপসেট না, এটা দিয়ে ভালো রকমের মাল্টিটাস্কিং করা যায়। পাশাপাশি গেমিং পারফরমেন্সও খুবই ভালো। একটু গ্রাফিক ইন্টেন্সিভ যে গেমগুলো আছে সেগুলো লো টু মিডিয়াম সেটিংয়ে বেশ স্মুথলি প্লে করতে পারবেন আপনারা এই ফোনটি দিয়ে, লাইক পাবজি, কল অফ ডিউটি মোবাইল কিংবা অ্যাসফাল্ট, এই গেমগুলো। বাট প্রাইস বিবেচনায় এই চিপসেটটাকে একটু লো পাওয়ার মনে হয়। এখানে আরেকটু বেটার চিপসেট দিলে, আরেকটু হেভি পারফরমেন্স যারা পছন্দ করেন তাদের জন্য আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। এখন এটার পারফরমেন্সটা স্লাইটলি লো মনে হচ্ছে কনসিডারিং দ্য প্রাইস। তবে যে জায়গাতে স্যামসাং কখনোই ডিসঅ্যাপয়েন্ট করবে না সেটা হচ্ছে সফটওয়্যার। প্রথমত আপনি একদমই অ্যাসিওর হয়ে যাচ্ছেন যে সফটওয়্যার আপডেট পাবেন রেগুলার। পাশাপাশি এটার যে One UI আছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট। আউট অফ দ্য বক্স Android 11 পেয়ে যাচ্ছেন। সো সব কিছু মিলে সফটওয়্যার সাইডে এটা একদমই ফার্স্ট ক্লাস। স্পিকিং অফ ফার্স্ট ক্লাস, এই ফোনটার ব্যাটারিকে একটা ভাবা দিতেই হয়, কারণ এটা 6000 mAh ব্যাটারি আপনার হেভি ইউজেও পুরা দিন ব্যাকআপ তো দেবেই, একটু মডারেট ইউজ করলে 2 দিন পর্যন্ত আপনারা ব্যাকআপ পাবেন। যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট আছে, সো ব্যাটারি ব্যাকআপটা হয়তো এক্সট্রিম পাবেন না, বাট অবশ্যই যদি আমরা এই প্রাইস এবং এই রেঞ্জের ফোনগুলোর কথা কনসিডার করি, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি ব্যাকআপের বেলায় এই ফোনটিকে অবশ্যই বলতে হবে। তবে অ্যাভারেজ লেগেছে এটার ক্যামেরাটা, কারণ এটা প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা শুটার আছে, যেটা একটা ভালো দিক। তারপরে যে দুইটা লেন্স আছে, একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এগুলো অতটা ইউজফুল মনে হয়নি।
প্রথম কথা হচ্ছে আপনারা যদি ডে লাইটে ছবি তোলেন তাহলে প্রাইমারি ক্যামেরা দিয়ে যে ডিটেল এবং শার্পনেসটা পাবেন সেটা ডিসেন্ট কোয়ালিটি ছিল, তবে ছবির কালার রিপ্রোডাকশনটা আমার কাছে ভালো লাগেনি, কিছুটা ফ্যাকাশে লাগছিল, একটু লেস কন্ট্রাস্টি, একটু লেস পাঞ্চি, মানে স্যাচুরেশনটা একটু কম ছিল। আমি স্যামসাং এর আরেকটা ফোন M32 এর পাশাপাশি এই ফোনের ছবিগুলোকে রাখছি, তাহলে আপনারা কালারের ডিফারেন্সটা বুঝতে পারবেন। স্যাচুরেশনটা আরেকটু বেটার হলে আমার মনে হয় ছবিগুলো দেখতে আরও ভালো লাগতো, আরও লাইভলি লাগতো। আর লো লাইটে চলে আসলে ছবিগুলোতে ডিটেল কমে যায়, পাশাপাশি একটু নয়েজও ইন্ট্রোডিউস করে। নাইট মোডে তুলে যদিও স্লাইটলি বেটার ছবি আপনারা পাবেন, বাট আমি অতটাও স্যাটিসফাইড হতে পারিনি। তবে ভালো লেগেছে এটার পোর্ট্রেট মোড, কারণ এজ ডিরেকশন অলমোস্ট অ্যাকুরেট, কিছু কিছু জায়গায় মিস করে, বাট এটার যে বোকে অ্যামাউন্টটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা আছে, সেটা খুবই ন্যাচারাল লাগছিল আমার কাছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এটা যে আলট্রা শুটারটা আছে সেটা দিয়ে মোটামুটি মানে ছবি আপনারা পাবেন, যদিও অনেক বড় ফিল্ড অফ ভিউর কারণে একটু ফিশাই ইফেক্ট বা লেন্সের যে ডিস্টরশনটা আছে সেটা খেয়াল করতে পারবেন। তবে ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে, কালারফুল ছিল, ডিটেল এবং শার্পনেসটা একটু কম, অবভিয়াসলি প্রাইমারি ক্যামেরার মতো হবে না, বাট আমার কাছে ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জে আলট্রা শুটারটা। তবে ম্যাক্রোলেন্সটা একদমই ভালো লাগেনি, ব্রড ডেলাইটেও ছবিতে একদমই ডিটেল থাকে না, অলমোস্ট আনইউজেবল। আর ভিডিওর বেলায় পেছনের ক্যামেরা দিয়ে 1080 30 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করা যাবে, তবে ভিডিওতে একটা ওয়াবলি ইফেক্ট ছিল যেটা আমার কাছে খুবই ইরিটেটিং লেগেছে। সো ভিডিও কোয়ালিটি নিয়েও আমি পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। আর সামনের যে 13 মেগাপিক্সেলের শুটারটা আছে এটা দিয়ে ডিসেন্ট কোয়ালিটি সেলফি আমি তুলতে পারছিলাম, যদিও এটাতেও কালারের একটু ইস্যু আছে, মানে একটু ফ্যাকাশে মনে হচ্ছিল, লেস স্যাচুরেটেড মনে হচ্ছিল। ছবিতে ডিটেল এবং শার্পনেস ওকে লেভেলের ছিল, একটু সফট মনে হচ্ছিল, বিউটিফিকেশন অফ করলে আবার ডিটেলটা আর একটু বেটার পাওয়া যায়। পোর্ট্রেট মোডেও সামনের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো মানের রেজাল্ট আমি পাচ্ছিলাম, যদিও ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সটা পেছনের ক্যামেরার মতো সামনে অত ভালো ছিল না, এটাও মানিয়ে নেওয়া যায়। তবে লো লাইটে আসলে আবার সেলফিগুলো অত ভালো আসে না, একদমই সফট হয়ে যায় আর হালকা একটু নয়েজও ইন্ট্রোডিউস করে। আর সামনের ক্যামেরাতেও ভিডিওতে 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন আছে, তবে পেছনের ক্যামেরার মতো যে ওয়াবেলি ইফেক্টটা সেটা কিন্তু সামনের ক্যামেরায় ছিল না। ওভারঅল যদি আমি ক্যামেরা কোয়ালিটি কনক্লুড করি তাহলে আমি এই বাজেটে এটাকে খুব ভালো মার্ক দেবো না, আবার খুব খারাপও দেবো না, সো ডিসেন্ট কোয়ালিটির বলা যায়। এর বাইরে এই ফোনটিতে দরকারি সব ধরনের সেন্সর থাকলেও লাইট সেন্সরটা ছিল না, জাইরোস্কোপটা ভালোই কাজ করছিল, এটার যে এয়ারপিস আছে সেটার কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো ইস্যু আমি ফেস করিনি, ব্লুটুথের লেটেস্ট ভার্সন আছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে, এর বাইরে আর তেমন কোনো কমতি আমি খেয়াল করিনি। সো ফাইনালি আমি কনক্লুড করার আগে বলে দিতে চাই, বাংলাদেশে কিন্তু Samsung.com এর যে ওয়েবসাইটটা আছে সেটা অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে। সো স্যামসাংয়ের যত অফিসিয়াল ইনফরমেশন আছে এখন কিন্তু আপনারা Samsung.com ভিজিট করলেই পেয়ে যাবেন। ফাইনালি কনক্লুশনে বলবো, যদি আপনি খুব এক্সট্রিম লেভেলের ব্যাটারি ব্যাকআপ চান, একটা গুড ব্র্যান্ডের ফোন চান যেটার সফটওয়্যার পারফরমেন্স খুবই ভালো, রেগুলার সফটওয়্যার আপডেট পাবেন, ডিসপ্লে কোয়ালিটি ভালো এই জন্যই বলছি যে 20,000 টাকার নিচে সুপার অ্যামোলেড প্যানেল সাথে 90 Hz রিফ্রেশ রেট, যদিও রেজুলেশনটা কম স্টিল, এটা কিন্তু মানে পাওয়া খুব টাফ, যে কারণে আমি এই ডিসপ্লেটাকে ভালোই বলছি। ওয়েল বিল্ড স্টাডি একটা ফোন, এই বিষয়গুলো যদি কনসিডার করেন এই ফোনটি অবশ্যই রিকমেন্ড করা যায়। তবে আপনি যদি আরেকটু বেটার পারফরমেন্স চান বা আরেকটু বেটার ক্যামেরা চান তাহলে কিন্তু মার্কেটে আরেকটু প্রাইস বেশি দিয়ে আপনি হয়তো স্যামসাংয়েরই আরও কিছু অপশন আছে সেগুলো কনসিডার করতে পারেন। সো দ্য ডিসিশন ইজ আপ টু ইউ, নেবেন কি নেবেন না, অবভিয়াসলি আপনার ডিসিশন আপনিই নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।